স্রোতের এখন দুটি বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি। সবাই এটাই বলে। বিয়ের পরে শ্রুতি অনুভব করতে পারে যে 28টি বছর যেখানে কাটিয়েছে সেই সুখ স্মৃতি বিজড়িত নিজের বাড়িটা আর তার নিজের নেই। এখন সে ওই বাড়িটার অতিথি। আর বিয়ের পর যে বাড়িটা শ্রুতির বাড়ি হলো, আসলে কি সেই বাড়িটা শ্রুতি? এসব ভাবতে ভাবতে কখন যে রাত কেটে ভোর হয়ে গেল সেটা যে বুঝতেই পারল না। ভোরের দিকে চোখটা একটু লেগে আসলো। অ্যালার্ম বেজে উঠে কখন যে থেমে গেছে শ্রুতিতে টেরও পায়নি। যখন বুঝতে পারলো তখন সকাল 8টা। সকাল 8টা মানে শ্বশুরমশাইয়ের চা খেতে খেতে নিউজ পেপার পড়ার সময়। আর সেই চা শ্বশুরমশাইয়ের হাতে তুলে দেওয়া শ্রুতির ডিউটি। কিন্তু আজ যে বড্ড দেরি হয়ে গেল। এর আগে কখনো এত দেরি হয়নি উঠতে। হ্যাঁ, ফুলসজ্জার পরদিন সকালে উঠতে একটু দেরি হয়েছিল বই কি। বর তো সেদিন ছাড়তেই চাইছিল না। ঘর থেকে বেরোতেই শাশুড়ির কড়া হুকুম, সকাল সকাল উঠতে হবে আর সকাল 8টার মধ্যে শ্বশুরের হাতে চা দিতে হবে। এই 2 বছরে এর হেরফের হয়নি একদিনের জন্যেও। কিন্তু আজ যে দেরি হয়ে গেল, কি হবে এবার? ভাবতে ভাবতেই শ্রুতির কানে আসে শাশুড়ির চিৎকার, বৌমা, ও বৌমা, কি ব্যাপার কি তোমার? বাড়ির বউ সে কিনা এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। শ্রুতি কোনো রকমে বাসি কাপড় ছেড়ে ভালো কাপড় পরে রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘরে গিয়েই শ্রুতি দেখে শাশুড়ি মা ততক্ষণে চা রেডি করে ফেলেছে। মুখে কিছু না বললেও নমিতা দেবী অর্থাৎ শ্রুতির শাশুড়ি মায়ের চোখের ভাষায় স্পষ্ট প্রকাশ পায় শ্রুতির অপরাধের মাত্রা কতখানি। নমিতা দেবীর চরিত্রটি এরকমই, ভীষণ স্বল্পভাষী, কিন্তু চোখের চাহনির মাধ্যমে ঠিক প্রকাশিত হয়ে যায় রাগ, ক্ষোভ। শুরু থেকে শ্রুতিকে এতটুকু পছন্দ ছিল না নমিতা দেবীর। নিজের একমাত্র ডাক্তার ছেলের পাশে শ্রুতিকে কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। শ্রুতির শ্বশুরমশাই দিবাকর বাবুর কিন্তু শ্রুতিকে ভীষণ পছন্দ। দিবাকর বাবুই স্ত্রীর কথায় আমল না দিয়ে নিজের একমাত্র পুত্র অনিকের বিয়ে ঠিক করে ফেলেন নিজের ছোটবেলার বন্ধু অশোকবাবুর একমাত্র কন্যা শ্রুতির সঙ্গে। শ্রুতির অগণিত গুণের মধ্যে অন্যতম গুণ হল শ্রুতির সুরেলা কণ্ঠ। শ্রুতির গলায় মিষ্টি গান শুনেই দিবাকর বাবু মুগ্ধ। সকালে উঠতে দেরি হয়ে যাওয়ায় আজ সমস্ত কাজেই যেন তাল হারিয়ে ফেলে শ্রুতি। বাড়ির সমস্ত কাজের ভার শ্রুতির ওপর। কাজ করতে অবশ্য শ্রুতির ভালোই লাগে, বেশ নিজেকে ব্যস্ত রাখা যায়। কাজের ব্যস্ততার মাঝে নিজের যন্ত্রণাগুলি ভুলে থাকা যায় তার প্রতি স্বামীর তীব্র অনীহার বিভীষিকাময় যন্ত্রণার কথা। আরও অনেক কিছু ভুলে থাকার নিরন্তর প্রচেষ্টা চালায় শ্রুতি। কিন্তু ইচ্ছে করলেই কি সব ভুলে থাকা যায়? আসলে আমরা কেউ ইচ্ছে করলেই অনেক কিছু ভুলে থাকতে পারি না, তাই না? সকাল থেকে অক্লান্ত পরিশ্রম আর শাশুড়ির অপমান সহ্য করার পর সে রাতের সকলের খাওয়া দাওয়া মিটলে ছুটি পায় শ্রুতি। এই সময়টা তার একান্ত নিজের। মনের মধ্যে ভিড় করে আসে কত স্মৃতি। নিজের একমাত্র শখ গান নিয়ে এই সময়টি কাটাতেই পারে শ্রুতি। কিন্তু সেটা যে অনুমতি নেননি নমিতা দেবী, অনুমতি মেলেনি তার স্বামীরও। শ্রুতির স্বামী অনেক বাবার কথা মতো বিয়ে তো করে নেয়, কিন্তু শ্রুতিকে ভালোবাসা তো দূরের কথা, পছন্দই করেনি কোনোদিন। শ্রুতির স্বামী অনেক বিদেশে থাকে। মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে বিয়ের সময় আসে বাড়িতে। বিয়ে দিরাগমন কোনো ক্রমে কাটিয়েই চলে যায় নিজের চাকরির জায়গায়। ইচ্ছে করলেই অনেক নিজের কাছে রাখতে পারত শ্রুতিকে, কিন্তু যাকে ভালোই লাগে না তাকে কাছে রাখার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া নমিতা দেবীও চাননি ও মেয়ে তার ছেলের কাছাকাছি থাকুক। শ্রুতিও মেনে নেয় সমস্ত কিছু। তাছাড়া মেনে নেওয়া ছাড়া কোনো উপায় তো নেই তার। বয়স্ক বাবার আর বিবাহিত ভাইয়ের সমস্ত সমস্যা বাড়াতে রাজি হয়নি শ্রুতি, তাই এখানেই নিজেকে আবদ্ধ করে রাখে। এসব নানা কথা ভাবতে ভাবতে শ্রুতি এত অন্যমনস্ক হয়ে যায় যে মোবাইল ফোনটি বাজতে থাকলেও প্রথমে বুঝতেই পারেনি সে। পরে শুনতে পেল শ্রুতির ফোনের রিংটোন।
ফোনটি হাতে নিয়ে চমকে ওঠে শ্রুতি। কে ফোন করলো তাকে? কার ফোন আসায় চমকে ওঠে সে। ফোনটি হাতে তুলেই সে বিস্মিত। অনেক ফোন করেছে, তাও আবার এত রাতে। শেষ কবে স্বামীর সাথে ভালো করে কথা হয়েছে শ্রুতির তা মনে পড়ে না। শুধু মনে পড়ে ফুলসজ্জার রাত্রির ওই কথা। ওই একটি রাতের সুখ স্মৃতি নিয়েই তো একা একা কাটিয়ে দিচ্ছে দিনগুলো। সে রাতে শ্রুতির নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী বলে মনে হয়েছিল। স্বামী আদর আর সুহাগে ভরে দিয়েছিল তাকে। তখন তো বুঝতে পারিনি এ আদর ভালোবাসা সাময়িক, শুধুমাত্র দৈহিক চাহিদা পূরণ। এ ছোঁয়ায় না ছিল কোনো ভালোবাসা, না ছিল কোনো অনুভূতি। এসব কথা ভাবতে ভাবতে অনেকটি সময় কেটে যায়। আগে 2বার ফোন বেজে কেটে যায়। 3বারের বার কলটি রিসিভ করে শ্রুতি। ফোনের উল্টো দিক থেকে ভেসে আসে অনেকের কড়া মেজাজ আর অবহেলা মিশ্রিত কণ্ঠস্বর। ফোন ধরতে দেরি হয়েছে তাই শুনতে হয় নানা খারাপ কথা। তারপর অনেক আসে আসল কথায়। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে এতদিন পর ফোন করার আসল কারণ। শ্রুতির সঙ্গে এই মিথ্যে সম্পর্ক থেকে চিরতরে মুক্তি চায় অনেক। শ্রুতিকে ডিভোর্স দিয়ে তারই সহকর্মী তৃষাকে বিয়ে করতে চায় শ্রুতির স্বামী। তৃষার সঙ্গে অনেকের সম্পর্কের হালকা আভাস অবস্থা শ্রুতি আগেই পেয়েছিল নমিতা দেবীর কথায়, কিন্তু সেসব কথা মনে স্থান দেয়নি শ্রুতি। কিন্তু আজ নিজের কানে শোনা কথাগুলি আজ তো অস্বীকার করার কোনো উপায় নেই। দেওয়ালে পিঠ থেকে যায় তার। কি করবে সে? কোথায় যাবে এবার? শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও যে অধিকারে শ্রুতি এ বাড়িতে থাকতো, সেই অধিকারও আর তার থাকবে না। এসব কথা ভাবতে ভাবতেই সকাল হয়ে গেল। অ্যালার্মের দরকারই পড়ল না। রান্নাঘরের দিকে এগোতেই সামনেই নমিতা দেবী এসে দাঁড়ালেন। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আজ থেকে আর তোমার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। কাল রাতে খোকা আমায় ফোন করে সব বলেছে। তোমার বাড়িতে খবর দাও, শুধু শুধু আর এখানে পড়ে থাকা কেন? পায়ের তলার মাটি সরে যায় শ্রুতির। কোন মুখে দাঁড়াবে সে বাবার সামনে গিয়ে? তবে কি বোঝা হয়ে থাকতে হবে ভাইয়ের সংসারে? শ্রুতির শ্বশুরমশাইও আর শ্রুতির পাশে থাকতে পারলেন না। শ্রুতির এই অবস্থার জন্য তিনি নিজেকেই দোষ দিতে থাকলেন। দিবাকরবাবু নিজেই ফোন করে সব জানালেন শ্রুতির বাবাকে। লজ্জায় তিনি মাটিতে মিশে যেতে থাকেন। ঠিক এই সময় শ্রুতির জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। মেয়ের এই চরম পরিণতির কথা শোনা মাত্রই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন অশোকবাবু। মাকে তো ছোটবেলাতেই হারিয়েছে, এবার বাবাকেও হারালো। আজ মনে হয় বাসটা মিস করব। সত্যি সকাল সকাল ফোন করে আকাশটা এত জ্বালায় না, শুধু আমাকে দেরি করিয়ে দেয়। সকাল হতেই ফোন করে বলতে থাকলে, শ্রুতি আর একটু শুয়ে থাকো, আর একটু কথা বলো। কখনো রবীন্দ্রসঙ্গীত শোনার বায়না, কখনো আধুনিক। ওর বায়নার কাছে বারবার পরাজিত হয় শ্রুতি। বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠে সোজা গিয়ে নামলো স্কুলের সামনে। হ্যাঁ, শ্রুতি এখন একটি স্কুলের গানের শিক্ষিকা। স্কুলের ছোট ছোট বাচ্চাদের গান শিখিয়ে এক পরম শান্তি লাভ করে শ্রুতি। বিকালে বাড়িতে চলে গানের ক্লাস। গানের মধ্যে নিজেকে নতুন করে ফিরে পেয়েছে শ্রুতি, আর তাকে জীবনের স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছে আকাশ। বোধ করি স্বয়ং ঈশ্বরই আকাশকে পাঠিয়েছিলেন শ্রুতির চরম সংকটের মুহূর্তে। আকাশের সাথে পরিচয় না হলে কি? মনে মনে এসব কথা ভাবতে ভাবতেই বাড়ি ফেরে শ্রুতি। ভাড়া বাড়ি হলেও এই বাড়ির শ্রুতির। এ বাড়িতে মেলে শান্তি। এ বাড়ির আনাচে কানাচে মিছে আসে সুর। এ বাড়িতে গানের অবাধ বিচরণ। এ বাড়িতে গান করার জন্য তাকে শুনতে হয় না কোনো গঞ্জনা, শুনতে হয় না ভাই আর ভাইয়ের বউয়ের খোঁটা। বাবা মারা যাওয়ার পর বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য কয়েকটি দিন শ্বশুর বাড়িতেই থেকে যায় শ্রুতি। ইতিমধ্যে ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন করে বাড়িতে আসে অনেক। শ্রুতি ও সমস্ত ফর্মালিটি শেষ করে চলে আসে বাপের বাড়ি। মাহারা শ্রুতির সমস্ত কিছুই ছিল বাবা, কিন্তু এখন তো বাবাও আর নেই। কি করে থাকবে এই বাড়িতে? তবুও থাকতে তো হবেই। একটা আশ্রয় যে সে ভীষণ প্রয়োজন তার। নিজের বেডরুমে ঢুকেই কানে ভেসে এলো সৃজার চিৎকার।
জোরে জোরেই বলতে থাকে, না, তোমার দিদি কিছুতেই এখানে থাকতে পারবে না। দিদিকে বলো সে যেন তার নিজের ব্যবস্থা নিজে করে নেয়। আমার সংসারে আমি বাইরের লোকের উপস্থিতি বরদাস্ত করব না। ভাই অলোকেরও পূর্ণ সম্মতি থাকে তাতে। ঠিকই তো বলেছে ওরা। শ্রুতি যে এখন বাইরের লোকই বটে। দুঃখে অপমানে ইচ্ছে তো করছিল সেই রাতেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু সে যে নিরুপায়। এত বড় শহরে তার যে কোনো স্থান নেই। তাই রাতটি কোনো রকমে কাটিয়ে পরদিন সকালে বেরিয়ে পড়ে নিরুদ্দেশের পথে। শ্রুতি মনে মনে স্থির করে নিয়েছিল তাকে বাঁচতে হবে। চাইলেই তো সে আত্মহত্যা পথ বেছে নিতে পারত, কিন্তু অতটা দুর্বল সে ছিল না। যে কোনো একটি কাজের আশায় শ্রুতি ঘুরতে থাকে অফিসে। বেরানোর সময় সাথে করে নিজের সমস্ত ডকুমেন্ট সে সঙ্গে নিয়েছিল। গান নিয়েই পড়াশোনা করেছে শ্রুতি, সাথে কম্পিউটারও জানা ছিল। তবুও চাকরি পাওয়া তো আর এত সহজ ব্যাপারে নয়। অনেক জায়গায় ঘুরলেও কোথাও সে কোনো রকম আশার আলো দেখতে পেল না। অত্যন্ত নিরাশ হয়ে যখন অফিস পাড়া থেকে বেরিয়ে নাম ধরে কে যেন ডাকছে, শ্রুতি শুনতে পায়। কণ্ঠস্বরটি খুব চেনা লাগলেও সঠিকভাবে বুঝতে পারল না। যাই হোক, পেছন ফিরে তাকাতেই শ্রুতি কিছুটা অবাক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। আকাশ না? হ্যাঁ, আকাশই। কতদিন পর দেখলাম। কলেজে পড়ার সময় যে ছেলেটি সবসময় তার ভালো মন্দের খবর রাখত, বিয়ে ঠিক হবার খবরটি অন্য বন্ধুদের কাছে শোনা মাত্রই শ্রুতির সঙ্গে ও সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। বিয়েতে ইনভাইট পর্যন্ত করতে পারেনি। আবার দেখা হবে সেটা ভাবতেই পারেনি শ্রুতি। আকাশ কাছে এগিয়ে আসতে শ্রুতি প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এখানে? কোথায় ছিলে বলো তো? কোনো যোগাযোগই তো রাখোনি। শ্রুতির প্রশ্নের উত্তর আকাশের কাছে ছিল না, শুধু জানায়, আমি এখানে এই অফিসেই বর্তমানে ম্যানেজারের পোস্টে আছি। কিন্তু তুমি এখানে কি করছো? আর তোমাকে এত অস্বাভাবিক লাগছে কেন? শুরুতে কিছু বলতে না চাইলেও পরে নিজের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো সবই খুলে বলে আকাশকে। আকাশের নিজেরও তো কোনো বাড়ি নেই। ভাড়া বাড়িতে শ্রুতিকে তো কিছুতেই নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি উপায় এবার? শ্রুতির জীবনে এত কিছু ঘটে গেছে, তার কিছুই জানতে পারেনি আকাশ অবশ্য জানার চেষ্টাও করেনি। শ্রুতির বিবাহিত জীবনে কোনো সমস্যা দেখা দিক সেটা কখনোই চায়নি আকাশ। কিন্তু আজ যে শ্রুতির এই পরিণতি কিছুতেই মেনে নিতে পারে না আকাশ। শ্রুতির একটা থাকার ব্যবস্থা আপাতত করতে হবে, কিন্তু কোথায় রাখবে সে শ্রুতিকে? হঠাৎ করেই তার মনে পড়ে যায় অফিসের সহকর্মী অদিতিদির কথা। অদিতিদি ফ্ল্যাটে একাই থাকেন। যতদিন না কোনো ব্যবস্থা হচ্ছে ততদিন না হয় শ্রুতি অদিতি দিদির কাছেই থাকুক। অদিতিদি আকাশের সহকর্মী হলেও নিজের বড় দিদির থেকে কোনো অংশেই কম নয়, সুতরাং নিঃসংকোচে তাকে সব জানানোই যায়। অদিতিদি সেদিন ছুটিতে ছিলেন, তাই শ্রুতিকে নিয়ে সোজা হাজির হয় তার ফ্ল্যাটে। পথে যেতে যেতে ফোনে শ্রুতির ব্যাপারে সমস্ত কিছুই বলল। একজন অজানা মানুষের বাড়ি গিয়ে উঠতে প্রথমে শ্রুতি কিছুটা ইতস্তত বোধ করলেও শেষমেশ তাকে যেতেই হয়। শ্রুতিকে অদিতি দিদির কাছে রেখে আকাশ বেরিয়ে এলো। আসার সময় বলে এলো, কোনো চিন্তা করো না অদিতিদি, ভীষণ ভালো মানুষ, কথা বললেই বুঝতে পারবে। সত্যি মানুষটা ভীষণ ভালো। বিয়ে করেননি, একাই থাকেন। খুব অল্প আলাপে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রাতের খাওয়া দাওয়ার পর অদিতিদি শ্রুতির ঘরে আসেন। দুজনের মধ্যে নানান কথা হয়, আর তখনই শ্রুতি জানতে পারে হঠাৎ করে আকাশের নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণ। নিজের কানকে বিশ্বাস করতে পারে না শ্রুতি। তার জন্যও যে কেউ অপেক্ষা করতে পারে তা তার কল্পনারও অতীত। তাকেও যে কেউ এত ভালোবাসতে পারে তা বিশ্বাস করা শ্রুতির পক্ষে বড়ই কঠিন। কিন্তু এখন যে সে ডিভোর্সি, আকাশের সাথে নিজেকে জড়িয়ে ফেলে কি সঠিক হবে? এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে শ্রুতি। পরদিন সকালে অদিতিদির ফ্ল্যাটে হাজির হয় আকাশ। এসেই শ্রুতিকে জানায় যে একটি সুসংবাদ রয়েছে তার জন্য। ছেলেবেলায় মাকে হারিয়েছে, বাবাও ছেড়ে চলে গেছে, বিয়েটাও আর টিকে নেই। ভাইয়ের সংসারে সে আজ বড় বোঝা। এরপর যে ভালো কিছু হতে পারে তার সাথে, সেটা ভাবতেই ভয় পায় শ্রুতি।
তবু আকাশের কাছে জানতে চাইল, সুখবর? তা কি সুখবর শুনি? অদিতি খবরটা রাতেই জেনেছিলেন, তবু না জানার ভান করে জানতে চাইলেন, কি সুখবর আকাশ, বল না প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলছি। শ্রুতি, তোমার ঈশানীকে মনে আছে? ঈশানী? হ্যাঁ, মনে থাকবে না কেন, বেশ মনে আছে, কিন্তু বিয়ের পর আর সেভাবে যোগাযোগ রাখতে পারিনি। তোমাদের মধ্যে বুঝি এখনো যোগাযোগ আছে? আকাশের কাছে জানতে চাইল শ্রুতি। হ্যাঁ, যোগাযোগ আছে বই কি। জানো তো শ্রুতি, ঈশানী আর ওর হাজবেন্ড অনিন্দদা বর্তমানে একটি বেসরকারি স্কুলের প্রধান দায়িত্বে রয়েছে, কলকাতার নামকরা একটি স্কুল। ঈশানীর সাথে কথা বলে জানতে পারি ওর স্কুলে একজন গানের শিক্ষিকা প্রয়োজন, আর তোমার কথা বলতেই বলল ইন্টারভিউয়ের কোনো প্রয়োজনই নেই। শ্রুতি নিজের কানকে বিশ্বাস করতে পারে না। কোথায় যেন হারিয়ে যায় শ্রুতি। আকাশের অদিতিদের ডাকে সম্মতি ফেরে শ্রুতির, চোখের জলে কিছুতেই আটকাতে পারে না। তবুও নিজেকে সামলে নিয়ে ধন্যবাদ জানায় আকাশকে। আকাশ জানায় ওসব ধন্যবাদ পরে হবে, এবার চট করে রেডি হয়ে নাও, আজই স্কুলে যেতে বলেছে। কাল থেকেই হয়তো শুরু হবে তোমার নতুন পথ চলা। অদিতিদির হাতে তৈরি খাবার খেয়ে অদিতিদির আশীর্বাদ নিয়ে দুজনে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। অদিতিদির ফ্ল্যাট থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। ট্যাক্সি সোজা গিয়ে থামল স্কুলের সামনে। সত্যি অনেক বড় স্কুলটি। অবাক হয়ে দেখতে থাকে শ্রুতি। এবার স্কুলের ভেতরে ঢোকার পালা। এক অনাবিল আনন্দ মিশ্রিত ভয় কাজ করছিল শ্রুতির মধ্যে। রয়েছে পুরনো বান্ধবীর সাথে সাক্ষাতের উত্তেজনা। শ্রুতিকে সাথে করে স্কুলের অফিস ঘরে প্রবেশ করলো আকাশ। ঈশানী আর ওর হাজবেন্ড দুজনেই রয়েছে অফিস ঘরে। ঈশানী আর শ্রুতি দুজনকে অনেকক্ষণ আলিঙ্গন করল। মনের মধ্যে ভিড় করে আসলো কলেজ জীবনের কত স্মৃতি দুজনের নিঃস্বরূপ। ঈশানী প্রথম মৌনতা ভঙ্গ করে বলল, আমি সমস্ত কিছু শুনেছি আকাশের কাছে। কত বড় ঝড় বয়ে গেছে তোর ওপর দিয়ে, তবে এখন আর কোনো চিন্তা নেই তোর। এত ভালো গানের গলা যার, তার প্রতিভা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। এরই মধ্যে অনিন্দবাবু বলে ওঠেন, শ্রুতির গান শোনার সৌভাগ্য কিন্তু আমার হয়নি। শোনাবে একটি গান? গান? হ্যাঁ, এই গানই তো তার বেঁচে থাকার রসদ, তার মুক্তি। আর সেই মেয়েটি কিনা এতগুলি দিন গান ছাড়া কাটিয়ে দিল। এতদিন পর সেই আগের মতোই গাইতে পারবে তো? মনে মনে ভাবতে থাকে শ্রুতি। অনিন্দবাবু যখন আবার বলে ওঠেন, কি শোনাবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলে আবার ভীষণ পছন্দের একটি গান গাইতে শুরু করলো। শ্রুতির গানে মুগ্ধ হয়ে যায় সকলে। সত্যি কি দারুণ গলা তোমার শ্রুতি। আমাদের স্কুলের সুনাম বহুগুণ বেড়ে যাবে যদি তুমি গানের শিক্ষিকা হিসেবে কাজ করো এই স্কুলে। কি সে সৌভাগ্য হবে তো আমাদের? শ্রুতির প্রশংসায় একেবারে পঞ্চমুখ ঈশানীর হাজব্যান্ড। শ্রুতির চোখ দিয়ে ঝরতে থাকে আনন্দধারা। এও কি ছিল তার কপালে? গান নিয়ে কিছু করা তো অনেক দূরের কথা, গানটাই তো প্রায় বিদায় নিয়েছিল তার জীবন থেকে। এবার সে বলে ওঠে, না এভাবে বলবেন না প্লিজ অনিন্দদা, নতুন করে জীবন শুরু করার উপায় বলে দিলেন আপনারা। কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষাও আমার জানা নেই। সঙ্গে সঙ্গে ঈশানী বলে ওঠে, ওসব বাজে কথা রাখো, তোর যা ট্যালেন্ট, তোকে পেলে আমাদের স্কুল ধন্য হবে। সত্যি মা বাবা বেঁচে থাকলে কতই না খুশি হতো আজ, ভাবতে থাকে শ্রুতি। আজ একজন খুশি হতো। হ্যাঁ ঠিক ধরেছেন, তিনি হলেন শ্রুতির শ্বশুর মশাই দিবাকর বাবু। তাহলে কাল থেকে যোগ দাও স্কুলে। শ্রুতি মাথা নেড়ে সম্মতি জানালো। এবার তাহলে আসি, বলে আকাশ এবং শ্রুতি দুজনেই বেরিয়ে গেল স্কুল থেকে। আকাশ যেন আজ শ্রুতির থেকেও বেশি খুশি, আর সেটা বুঝতে পারে শ্রুতি। গাড়িতে অজান্তেই আকাশের হাতটি শ্রুতির হাতের ওপর এসে পড়ে। এক আশ্চর্য অনুভূতি হয় শ্রুতির। আগে তো কখনো এমন মনে হয়নি তার। ফুলসজ্জার রাতে ওই একদিনের জন্যই পেয়েছিল স্বামীর আদর। সেসব কথা মনে করে এখন ঘৃণা অনুভব করে শ্রুতি। কিন্তু অপ্রস্তুত হয়ে দুজনেই হাত সরিয়ে নিল, আর কোনো কথা বলতে পারেনি দুজনেই। শ্রুতিকে অদিতিদির ফ্ল্যাটে নামিয়ে দিয়ে রাস্তা থেকেই চলে যায় আকাশ। যাওয়ার সময় শুধু বলে, সকালে তৈরি থেকুন।
আমি নিজে পৌঁছে দেবো কাল তোমায়। সন্ধ্যাতে অদিতি অফিস থেকে ফিরলে সমস্ত কিছু জানালো শ্রুতি। অদিতি দিয়েও ভীষণ খুশি। অন্যের খুশিতে খুশি হওয়া মানুষ সত্যিই বিরল। রাতের ডিনার শেষ করে ঘরে শুতে এলো শ্রুতি। কালকের কথা ভেবে একটা চাপা উত্তেজনা কাজ করছে শ্রুতির মধ্যে। ঘুম কিছুতেই আসছে না। কত কথা ভিড় করে আছে মনে। কাকে বলবে সে এসব কথা? আকাশকে? না না, ছি ছি। মনে মনে নিজেকে ধিক্কার জানায় শ্রুতি। ঠিক সেই সময় আকাশ ফোন করে শ্রুতিকে। হ্যালো, কি করছো? এখনো ঘুমাওনি? খেয়েছো? প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে আকাশ। অনেকক্ষণ চুপ থাকার পর উত্তর দেয় শ্রুতি, হ্যাঁ। এত কিছুর মধ্যে আকাশকে ধন্যবাদ জানানো হয়নি, তাই ধন্যবাদ জানায় শ্রুতি আকাশকে। দুজনের মধ্যেই চলে নানান কথোপকথন। কলেজ জীবনের অনেক ঘটনা মনে পড়ে যায় দুজনের। খুব জোরে জোরে হাসতে থাকে শ্রুতি। আজ অনেকদিন পর সে হাসলো। অনেকক্ষণ কথা চলল দুজনের মধ্যে। কথা বলতে বলতেই ঘুমিয়ে ঢলে পড়ল শ্রুতি। পরদিন সঠিক সময়ে এসে হাজির হয় আকাশ। শ্রুতিকে পৌঁছে দিয়ে তবে সে যাবে অফিসে। যেতে যেতেই শ্রুতি বলল, কাল থেকে কিন্তু আমি একাই যাব, আশা করতে পারবো। তোমাকে আর কষ্ট করতে হবে না। আকাশও রেগে যাওয়ার ভঙ্গিমাতে বলল, হ্যাঁ দিদিমণি তো এখন একাই যেতে পারবে, আমার আর কি দরকার। শ্রুতি খিলখিল করে হেসে ওঠে ওর কথায়। দুজন দুজনকের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে কিছুক্ষণ। গাড়ি এসে দাঁড়ায় স্কুলের সামনে। শ্রুতিকে বেস্ট অফ লাক বলে অফিসের পথে এগিয়ে গেল আকাশ। আর শ্রুতি প্রবেশ করল স্কুলে। শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায়। গাড়ি এসে দাঁড়ায় স্কুলের সামনে। শ্রুতিকে বেস্ট অফ লাক বলে অফিসের পথে এগিয়ে গেল আকাশ। আর শ্রুতি প্রবেশ করল স্কুলে। এক অনাবিল আনন্দ অনুভব করে শ্রুতি। স্কুলে আজ তার প্রথম দিন, তাই আজ স্কুল চলল পরিচয় পর্ব। স্কুলের সকলের সাথে আজ পরিচিত হলো শ্রুতি। ঈশানীই তাকে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে। কাল থেকে শুরু হবে গানের ক্লাস। শ্রুতি আজ ভীষণ খুশি। স্কুলের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের সুমধুর হাসিতে শ্রুতি ভুলে যেতে পারবে সকল যন্ত্রণা, সকল কষ্ট। যথাসময়ে স্কুলের সামনে এসে হাজির হয় আকাশ। শ্রুতি আকাশকে জানায় ট্যাক্সিতে নয়, আজ পায়ে হেঁটেই যেতে চাই সে। আকাশের ঠোঁটের কোণে যেন হাসির রেখা। এ যেন তারই মনের কথা। চলতে শুরু করে ওরা। চলতে চলতে কখন যে একে অপরের হাতে হাত রাখে তা বুঝতেই পারে না দুজনে। কিছুটা এগোতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। অগত্য দুজনকে অপেক্ষা করতে হয় বৃষ্টি থামার। একটা বন্ধ দোকানের ছাউনিতে দাঁড়ালো দুজনে। বৃষ্টির ছাট এসে দুজনকেই হালকা ভিজিয়ে দিল। বৃষ্টিতে ভিজে শ্রুতিকে আরো অপরূপ লাগছে লক্ষ্য করল আকাশ। সন্ধ্যা ঘনিয়ে এলো। চারিদিকটা বেশ অন্ধকার। লোকজনও তেমন নেই বৃষ্টির কারণে। শ্রুতির ভীষণ ইচ্ছে করছিল আকাশের ভিজে শরীরটাকে আঁকড়ে ধরে চিৎকার করে বলতে, আমাকে এতটা ভালোবাসো কেন, বলনি আগে। কিন্তু কিছুই বলতে পারিনি শ্রুতি। লজ্জায় মাথা নিচু করে ফেলে সে। অনেকক্ষণ ধরে বৃষ্টি থামলে চলা শুরু করে দুজনে। না, আর কোনো কথাই বলতে পারল না দুজনে। রইল শুধু নীরবতা। শ্রুতিকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আর অদিতির সাথে অফিস সংক্রান্ত কয়েকটি কথা বলেই বেরিয়ে যায় আকাশ। শ্রুতির ভেতরে কাজ করছিল এক অদ্ভুত অনুভূতি। সদ্য প্রেমে পড়া যুবতীর ন্যায় অবস্থা হয়েছিল তার। কোনো রকম ডিনার শেষ করেই অপেক্ষা করতে থাকে আকাশের ফোনের। মনের মধ্যে জমে হয়ে আছে কত কথা। এ অপেক্ষায় যেন অবসর নেই কোনো। অধৈর্য হয়ে পড়ল সে। এজন্য অবশ্য তাকে মনে মনে অনেকবার ধিক্কারও জানিয়েছে নিজেকে। কিন্তু না, অনেক রাত হয়ে গেলেও আকাশের ফোন আর সেদিন এলো না। অপেক্ষা করতে করতে রাত কেটে ভোর হলেও আকাশকে ফোন করার মতো দুঃসাহস তার হয়নি। স্কুলের যাওয়ার সময় হয়ে গেছে। কই, আকাশ তো এখনও এলো না। কেন আসবে? আমি নিজেই তো আসতে মানা করেছি তাকে। তবুও আসলে কি আমি ফিরিয়ে দিতাম? একটিবার ফোনও তো করতে পারতো। মনে মনে অনেকে বকাঝকা করতে থাকে আকাশকে। যাই হোক, সেদিন একাই স্কুলে পৌঁছে যায় শ্রুতি। যেতে অবশ্য তেমন কোনো অসুবিধে হয়নি।
শুধু ভাবতে থাকে আকাশের কথা। একটি বারও ফোন করলো না। গানের ক্লাসে আজ তার প্রথম দিন। তার ভালোবাসার গান, তার প্রাণের গান। বেশ দারুণ কাটল দিনটি, ঠিক যেন স্বপ্নের মতো। ছুটির সময় হয়ে গেলেও এলো না আকাশ। একাই চলতে শুরু করে শ্রুতি। আসার সময় গাড়িতে এলেও এখন সে হেঁটেই চলা শুরু করলো। চলতে চলতে শুধুই ভাবতে লাগলো আকাশের কথা। তবে কি আমার উপর অভিমান করলো আকাশ, নাকি অন্য কিছু? ফোন না করার কারণ হাতড়াতে থাকে শ্রুতি। ফ্ল্যাটে পৌঁছে অদিতির কাছে জানতে পারে অফিসেও আজ আসেনি সে, আর তার ফোনটিও সুইচ অফ। সময় নষ্ট না করে দুজনেই পৌঁছে গেল আকাশের বাড়ি। নিজের বলতে তেমন কেউ নেই আকাশের, একাই থাকে সে এই বাড়িতে। ঘরে ঢুকেই ওরা দেখতে পায় খাটের ওপর প্রায় মরার মতো পড়ে আছে আকাশ। অনেকে ডাকার পরও যখন কোনো সাড়া পাওয়া গেল না, বাধ্য হয়েই গায়ে হাত দিল শ্রুতি। কিন্তু এ কি, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। কাল সারা রাত নিজের সাথে যে কি ভীষণ যুদ্ধ করেছে তা তাকে দেখেই অনুমান করা যাচ্ছে। আকাশের বাড়ি থেকে 5 মিনিট 5 দূরত্বে রয়েছে একটি হাসপাতাল। দুজনে মিলে অদিতির গাড়ির ড্রাইভারের সাহায্যে তাকে নিয়ে যায় হাসপাতালটিকে। সেখানেও টানা 2 দিনের লড়াই চালিয়ে 3 দিনের একটু সুস্থ হলো আকাশ। হাসপাতাল থেকে ছুটি দিলে তাকে আনা হয় অদিতির ফ্ল্যাটে। আকাশের দেখাশোনার সমস্ত দায়িত্ব নিল শ্রুতির নিচে। অফিসের কাজে অদিতিকে দিন কয়েকের জন্য শহরের বাইরে যেতে হবে, তাই স্কুল থেকে কয়েকদিনের ছুটি নিতে হলো শ্রুতিকে। ঘোর আপত্তি জানিয়ে আকাশ বলে, আগের থেকে অনেকটাই ভালো আছি এখন। একা থাকতে তেমন কোনো অসুবিধা হবে না আমার, তুমি বরং স্কুলে চলে যাও। আকাশের কোনো বারণে শুনল না শ্রুতি। রাতেও আকাশের মাথার কাছে জেগে বসে থাকে। শ্রুতির কালিমালিপ্ত চোখ দুটি তার প্রমাণ। গত 3 দিনের অক্লান্ত পরিশ্রমে আকাশ আজ অনেকটাই সুস্থ। রাতের সমস্ত কাজ শেষ করে শ্রুতি এলো আকাশের ঘরে। আকাশকে ওষুধ দিতে। জ্বরের ঘরে ঠিক মতো খেয়াল না করলেও শ্রুতির ঘুমহীন চোখ দুটি আজ আকাশের চোখ এড়ালো না। শ্রুতির হাত দুটি খুব শক্ত করে চেপে ধরল আকাশ। ভালোবাসার ছোঁয়ায় ভরিয়ে দিল তার কালিমালিপ্ত চোখ দুটি। জাপটে ধরল তাকে নিজের বক্ষ মাঝে। না, আকাশের বাহুবন্ধন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা সে করেনি, পরিবর্তে নিজেকে উজাড় করে দিয়েছে। শ্রুতির সমস্ত শরীর জুড়ে আজ বইছে ভালোবাসার উষ্ণ প্রস্রবণ। আর সেও একেবারে আপন করে পেতে চায় আকাশকে। তাই কোনো বাধাই সে দিতে চায় না আজ আকাশকে। আকাশও আজ এক উন্মত্ত প্রেমিক। ভালোবাসার চিহ্ন একে একে চলেছে শ্রুতির সমস্ত শরীরে। সারা রাত ধরে গাঁথা হলো 2টি অতৃপ্ত হৃদয়ের মিলনমালা। সকাল হতেই শ্রুতি নিজেকে পেল আকাশের বুকে। কাল রাতের কথা ভেবে তৃপ্ত আর কিছুটা অনুতপ্তও বটে। শ্রুতির মুখ দেখেই সবটাই আন্দাজ করতে পারে আকাশ। এরপর শ্রুতিকে জড়িয়ে ধরে তার ঠোঁটে মুখে সোহাগ মাখানা ছোঁয়া দিয়ে দূর করে দেয় শ্রুতির সকল দ্বিধা। অনেকক্ষণ একে অপরকে জাপটে ধরল দুজনে। শুরু হয় এক নতুন অধ্যায়। শ্রুতির সেবা যত্নে আর ভালোবাসায় আকাশ এখন সম্পূর্ণ সুস্থ। ইতিমধ্যে অদিতিও ফিরে এসেছে। শ্রুতি আবার স্কুল যেতে শুরু করেছে। আকাশ আর শ্রুতির মিষ্টি মধুর সম্পর্কটা অদিতির চোখে পড়ে যায়। আকাশকে আজ ডিনারে ডেকেছে অদিতি। আজই আকাশকে দিয়ে শ্রুতিকে বিয়ের প্রপোজালটা দিয়েই ছাড়বে। পুরো বিষয়টাই অবশ্য শ্রুতির জন্য একটা সারপ্রাইজ। অদিতি আজ ছুটি নিয়েছে। আজ যে তার অনেক কাজ, রান্নাবান্না থেকে শুরু করে ফ্ল্যাট সাজানো, সমস্ত কিছুই একা হাতে করে ফেলে অদিতি। আজ যেন তার আনন্দের কোনো সীমা নেই। যথাসময় শ্রুতি ফিরে এলো স্কুল থেকে। ফ্ল্যাটে ঢুকেই অবাক হয়ে অদিতির কাছে জানতে চাইল, কি ব্যাপার দিদি, কিছু স্পেশাল আছে নাকি আজ? দারুণ একটা গন্ধও তো বেরিয়েছে, পোলাও রান্না করেছো বুঝি? কোনো গেস্ট আসবেন নাকি আজ? তা আমাকে বললেন না কেন? স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে এসে তোমার কাজে একটু হেল্প করতাম। অদিতিও বলে উঠল, না একদম না, আজ তুই কোনো কিছু করবি না। কিছুটা অবাক হয়ে শ্রুতি বলে, কেন গো অদিতি, আজ কি? সারপ্রাইজ সারপ্রাইজ বলতে বলতে নিজের রুমে চলে যায় অদিতি।
শ্রুতি কোনো কিছুই বুঝতে পারল না। একটু পরেই অদিতি শ্রুতির ঘরে এসে কি করছিল শ্রুতি তাই শুনতে চাইল। তেমন কিছু নয়, কিছু বলবে দিদি? আমি কিছু বলবো না, যা বলার তাই একটু পর আকাশই বলবে। নে এবারে শাড়িটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আকাশ এখনই চলে আসবে। আকাশ আসবে? কই আগে বলনি তো। আর আকাশ আসবে বলে তুমি আমার জন্য শাড়ি পেয়ে এনেছো কেন? কি ব্যাপার বলো তো দিদি? আর একটু ধৈর্য ধর, আগেই তো বললাম সারপ্রাইজ। কলিং বেল বেজে চলেছে। অদিতি ইচ্ছে করে দরজা খুলতে এলো না। অদিতির পরিকল্পনা বুঝতে পেরে বাধ্য হয়ে শ্রুতি এলো দরজা খুলে দিতে। আজ যে ওর চোখ ফেরানো, তাই কি অপূর্ব লাগছে শ্রুতিকে। দুজনেই থমকে দাঁড়ায় দুজনের দিকে তাকিয়ে। কিরে, ওখানে দাঁড়িয়ে কি সব কথা বলবি নাকি অদিতির ডাকে চমকে ওঠে দুজনে? ভীষণ লজ্জা পায় শ্রুতি। কফি পকোড়া সহযোগে আড্ডা চলতে থাকে তিনজনের। গল্পের মাঝেই হঠাৎ অদিতি বলে ওঠেন, এবার সারপ্রাইজটা দিয়েই দে আকাশ, ও বেচারি সেই বিকেল থেকে অপেক্ষা করে বসে আছে। লজ্জায় রাঙা হয়ে ওঠে শ্রুতি। উত্তেজনায় ঘামতে থাকে দুজনে। সবসময় বকবক করতে থাকা আকাশও আজ ভীষণ শান্ত। ঝড় শেষে সে থমথমে ভাবটা থাকে, ঠিক তেমনই। আমাকে বিয়ে করবে শ্রুতি? দুম করে বলে ওঠে আকাশ। মনে মনে ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল শ্রুতি। মনে মনে ভাবতে থাকলো, কলেজে পড়ার সময় থেকে পছন্দ করা সত্ত্বেও সেদিন ও আমায় ওর মনের কথা বলতে পারেনি। এতগুলো দিন শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করেছে। সেদিন যদি মনের কথাটা বলে দিত, তবে একটা ভুল মানুষের সাথে ভুল সম্পর্কটা তৈরি হতো না। এটাই বোধহয় ইচ্ছা। কি রে, উত্তর দে। শ্রুতির কাঁধে হাত দিয়ে বলে ওঠে অদিতি। মুখে কোনো কথা না বললেও শ্রুতির মুখের লাজুক হাসি ওর উত্তর বলে দিয়েছে। আকাশ আর শ্রুতি অদিতির পায়ে পা। অদিতি আর আকাশ আর শ্রুতি দুজনেই অদিতির পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করে অদিতি। এবার তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলি, আর দেরি করা ঠিক হবে না। তোদের ভালোবাসায় গড়া নেটটি আমি দেখতে চাই। কথা বলতে বলতেই অদিতি কোথায় যেন হারিয়ে গেল। চোখের সামনে ভেসে ওঠে 15 বছর আগে সেই বিভীষিকাময় দিনটির কথা। সকাল থেকে সমস্ত বাড়ি জুড়ে এক উৎসবের আমেজ। উৎসবই বটে, আজ যে ইন্দ্রজিৎবাবুর আদরের একমাত্র কন্যা অদিতির শুভ বিবাহ। সমস্ত কিছু নিজের দাঁড়িয়ে দেখাশোনা করছেন ইন্দ্রজিৎবাবু। আদরের মেয়ের বিয়েতে কোনো খামতি রাখতে চান না তিনি। সমস্ত কিছুই হয়েছে মেয়ের পছন্দ মতো, কারণ মেয়ের পছন্দই যে তার কাছে সবার আগে। তাই তো বিয়ের জন্য পাত্র নির্বাচন করার পর ভারও তিনি আদরের মেয়ের হাতেই দেন। নিজের পছন্দ করা পাত্র সুভাষিসের সাথে আজ তার অদিতির বিয়ে। দধিমঙ্গল গায়ে হলুদ নির্বিঘ্নে সম্পন্ন হয়ে বিয়ের লগ্ন শুরু হয়ে যায়। লাল টুকটুকে বেনারসি পরে আর লাজুক মুখ নিয়ে বর আসার অপেক্ষায় থাকে অদিতি। কিন্তু এ কি, বর যে এখনো এলো না। এদিকে বরের মোবাইলটাও বন্ধ। অস্থির হয়ে ওঠে ইন্দ্রজিৎবাবু। অদিতির মা রীতা দেবীকে আর সামলানো যাচ্ছে না। বড় মা রীতা দেবীকে বড় অসহায় হয়ে পড়েন ইন্দ্রজিৎবাবু। কোনো খবরই তো পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন পাতা প্রতিবেশী সকলেই খোঁজ খবর শুরু করে দেন। সকলের তৎপরতায় অবশ্য খোঁজ পাওয়া যায় বরযাত্রীর। উল্টো দিক থেকে আসা একটি লরির ধাক্কায় বরযাত্রী বোঝাই বাসটি গিয়ে পড়ে হাই রোডের পাশে এক খাদে। ঘটনাস্থলে মারা যায় অদিতির হবু স্বামী সুভাষিস। খবর এসে পৌঁছায় বিয়ে বাড়িতে। নিমেষে সমস্ত বাড়ি জুড়ে নেমে আসে শোকের ছায়া। দু চোখ জলে ভরে ওঠে। অদিতি, তুমি কাঁদছো? ও কিছু না, চল খেতে চল বলে খাবার টেবিলের দিকে এগিয়ে যায় অদিতি। ডিনার শেষে একান্তে কিছু সময় কাটায় দুজনে। সিদ্ধান্ত নেয় আগামী 3রা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে দুজনে। তবে কোনো ধুমধাম নয়, শুধুমাত্র রেজিস্ট্রি ম্যারেজ। অবশেষে এলো সেই দিন, 3রা মার্চ।
অদিতি দি, ঈশানী এবং ওর হাজবেন্ড আর আকাশের কিছু কলিগের উপস্থিতিতে সম্পূর্ণ হয় বিয়েটা। বিয়ে শেষে ডিনার করে দুজনকে অনেক শুভকামনা জানিয়ে বিদায় নেয় অতিথিরা। এবার অতিথিদের বাড়ি থেকে আকাশের ভাড়া বাড়িতে যাওয়ার পালা দুজনের। ভাড়া বাড়িতে যাওয়ার জন্য অনেক কষ্টে রাজি করানো হয় অতিথিকে। চোখে জল নিয়ে বিদায় নেয় দুজনে। বাড়িটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে আকাশ। শ্রুতির পছন্দের গোলাপ এবং জুঁই রেখেছে ঘরে। নিজেই বরণ করে ঘরে তুলে নববধূকে। বরণ শেষে আকাশ এলো, তোমার নিজের ঘরে এসো। ঘরে পা রাখতেই খুশিতে ভরে ওঠে শ্রুতির মন। মনে মনে ভাবতে থাকে, তবে কি তার আসল বাড়ি? চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে সেই ঘরটি, যে ঘরটি অনেকের সাথে বিয়ের আগের রাত পর্যন্ত ছিল। মনে পড়ে সেই ঘরটির কথা। বিয়ের পর যখন শ্বশুর বাড়ির সকলে বলেছিল আজ থেকে এই ঘর তোমার, কিন্তু কই, সেসব তো আর তার ছিল না। এসব ভাবতে ভাবতেই আকাশের ঘরের দেওয়ালে টাঙানো একটি ছবির দিকে চোখ পড়তেই শ্রুতি বলে, আরে এই ছবিটা তো কলেজে পড়ার সময় সরস্বতী পুজোর দিন তোলা, তুমি পেলে কোথায়? জোগাড় করতে হয়েছে ম্যাডাম, তোমার জন্য আমি সব কিছু করতে পারি বলেই এক টেনে শ্রুতিকে নিজের কাছে টেনে নেয় আকাশ। আকাশের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেয় শ্রুতি। আজ যে আর কোনো বাধা নেই, নেই কোনো দ্বিধা, নেই কোনো অনুশোচনা, আছে শুধু একে অপরের প্রতি সীমাহীন ভালোবাসা। শ্রুতির কানের কাছে এসে আকাশ বলে, আর কোথাও যেতে দেবো না তোমায়। আদর মাখা গলায় শ্রুতিও বলে, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকবো না। একে অপরকে ভালোবাসার পরশে ভরিয়ে দেয় দুজনকে। গোলাপ আর জুঁয়ের মাতানো গন্ধে আরো মোহমনীয় হয়ে ওঠে আকাশে শ্রুতির ফুলসজ্জার রাত। জানালার ফাঁক দিয়ে এক চিলতে রোদ ঢোকে ঘরে, আর তাতেই ঘুম ভেঙে যায় আকাশের। শ্রুতি কিন্তু তখনও ঘুমোচ্ছে। আকাশ ইচ্ছে করে জাগায়নি ওকে। অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখতে থাকে শ্রুতির সিঁদুর মাখা মুখটির দিকে। এক সময় ঘুম ভাঙে শ্রুতির। জেগেই দেখে আকাশ ওর দিকেই তাকিয়ে আছে। লাজুক হাসি হেসে শ্রুতি বলে, ইস, এত বেলা হয়ে গেছে আর তুমি আমাকে ডাকোনি কেন? এরকম জোর করেই নিজেকে আকাশের বুক থেকে সরিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে যায় শ্রুতি। বিয়ের দিন 10 ছুটি পেয়েছিল আকাশ, শ্রুতিরও তাই। কিভাবে যে দিনগুলি কেটে গেল দুজনেই তা বুঝতে পারল না। এর মধ্যে ওরা বেশ কয়েকবার অদিতিদির ফ্ল্যাটে গিয়ে জমি আড্ডা দিয়েছে। ঈশানী আর ওর হাজব্যান্ডও পেয়েছিল সাথে। দারুণ কাটালো দিনগুলো। এবার যে যার কাজে যোগ দেওয়ার পালা। সকালে দুজনে একসাথে বের হয়। শ্রুতিকে স্কুলে পৌঁছে দেওয়ার পর অফিসে যায় আকাশ। শ্রুতি একাই ফিরে আসে, কারণ আকাশের ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে যায়। শ্রুতি স্কুল থেকে ফিরে আসে বিকেল 4টের মধ্যে। ফিরে এসে ফ্রেশ হয়ে বসে যায় গানের ক্লাসে। ক্লাস শেষ হলে রান্না বান্না করে অপেক্ষা করতে থাকে আকাশের আসার। আকাশের জন্য এভাবে অপেক্ষা করতে শ্রুতির বেশ লাগে। শ্রুতি ছুটি পেলেই মাঝে মধ্যেই দুজনেই চলে যায় ঘুরতে। আকাশের সাথে কলকাতায় অনেক জায়গায় নিয়ে গিয়েছে শ্রুতি। তাছাড়া মাঝে মধ্যে আকাশ শ্রুতিকে নিয়ে আসে তার প্রিয় ফুচকা খেতে। ফুচকা খেয়ে পায়ে হেঁটে শহর দেখতে দেখতে বাড়ি ফেরে ওরা, ঠিক যেন স্বপ্নের মতো। দিনগুলো কাটতে থাকে শ্রুতির। ভালোবাসায় করা সংসার, গানের ক্লাস, আকাশের জন্য অপেক্ষা, এসব নিয়ে যেন পৃথিবীর সবচেয়ে সুখী বলে মনে হয় নিজেকে শ্রুতির। এভাবেই কেটে যায় কয়েক বছর। দুজনের সঞ্চিত অর্থে ওরা নিজেদের একটি ছোট্ট ফ্ল্যাট কিনেছে। শ্রুতি মনের মতো করে সাজিয়েছে ওই ফ্ল্যাট। শ্রুতি আর আকাশের মাঝে এখন রয়েছে ওদের দুজনেরই প্রাণ, ওদের মেয়ে প্রীতি। প্রীতি হওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ে শ্রুতি। অনেকটা বিশ্রামের দরকার ছিল তার, তাই স্কুলের চাকরিটা ছেড়ে দিতে হয় তাকে। কিন্তু বাড়িতে গানের ক্লাস কিছুতেই বন্ধ করতে মন চায় না। প্রীতিকে সামলে বাড়িতেই গানের ক্লাস চালাতে থাকেন শ্রুতি।
আকাশের নাজেহাল বাড়ি ফিরতে ফিরতে আরও দেরি হয়ে যায়। এখন নাকি তার ভীষণ কাজের চাপ, তাই হঠাৎ করে কোনো প্রয়োজন এসে পড়লে শ্রুতিকেই বেরোতে হয় মেয়েকে নিয়ে। আকাশকে বললে অবশ্য ও এনে দেয়, কিন্তু ওর যে কাজের চাপ, তাই শ্রুতি নিজেই চলে যায়। প্রীতিও বড্ড শান্ত, তাই খুব একটা সমস্যা হয় না মেয়ের কয়েকটা জিনিস কিনতে, তাই আজ বেরোতেই হয় শ্রুতিকে। কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার জন্য ট্যাক্সিতে উঠবে ঠিক এমন সময় শ্রুতির চোখ যায় মলের পাশের ক্যাফেটায়। শ্রুতি আকাশকে দেখতে পায় সেখানে। কোনো মিটিং আছে হয়তো, মনে মনে বলতে থাকে শ্রুতি। ফিরে এসে মেয়েকে খাবিয়ে ঘুম পাড়িয়ে আকাশের আসার অপেক্ষা করতে থাকে। বাড়ি ফিরে আসে আকাশ, এসে ফ্রেশ হয়ে মেয়েকে আদর করতে থাকে। হাতের কাজ সারতে সারতে শ্রুতি বলে, ক্যাফেতে মিটিং ছিল নাকি? বেশ ঘাবড়ে গিয়েই উত্তর দেয়, মিটিং? হ্যাঁ, মিটিং ছিল একটা, কিন্তু তুমি কি করছিলে ওখানে? আমি একা নই, তোমার মেয়েও তো ছিল। মেয়ের কয়েকটি জিনিস কিনতে হতো, আর তুমি তো ব্যস্ত, তাই নিজেই বেরিয়েছিলাম। আর কোনো প্রশ্ন করে না আকাশ। রাতের খাবার খেয়ে শুতে চলে যায়। শ্রুতি তার বাকি কাজ সেরে তারপর শুতে যায়। এভাবেই কেটে গেল আরও বেশ কিছুদিন। শ্রুতি লক্ষ্য করছে বেশ কিছুদিন হলো আকাশের বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছে, আর বাড়ি ফিরে এসে রাতের খাবারটাও খাচ্ছে না। কিছু বললেই বলে মিটিং ছিল, ডিনার করেই ফিরেছে। তবে আজ যেটা হলো সেটা শ্রুতির ভাবনার অতীত। আজ 11টা বাজতে চলল, আর এখনও ফেরেনি। ফোনটাও বেজে চলেছে। প্রচণ্ড টেনশন নিয়ে পায়চারি করতে থাকে শ্রুতি। রাত যখন প্রায় 12:30টার কাছাকাছি, ঠিক তখনই কলিং বেলের শব্দ পেয়ে ছুটে যায় শ্রুতি। দরজা খুলতেই চমকে ওঠে। এ কাকে দেখছে সে? এ কোন আকাশকে দেখছে? এ আকাশকে তো শ্রুতি চেনে না। এ তো তার আকাশ নয়। একেবারে মদ্যপ অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। টলতে টলতে ঘরে ঢোকে। তুমি ড্রিঙ্ক করেছো আকাশ? প্রশ্ন করে শ্রুতি। কোনো উত্তর না দিয়েই ওয়াশরুমে চলে যায়। শ্রুতি ডিনার রেডি করে বসে থাকে খাবারের টেবিলে। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও বলেই শুতে চলে যায় আকাশ। শ্রুতি খাবার টেবিলেই বসে থাকে। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো লাগছে শ্রুতির। ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুতেই বিশ্বাস করতে মন চাইছে না তার। যে সে রাতে শ্রুতি আর কিছুই খেতে পারল না। খাবার টেবিল পরিষ্কার করে চলে আসে ঘরে। ঘরে এসে দেখে আকাশ ঘুমিয়ে পড়েছে। শ্রুতি ঘরে আসা পর্যন্ত অপেক্ষাও করতে পারেনি আজ। মনে অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু কে দেবে তার প্রশ্নের উত্তর? তাই সমস্ত প্রশ্ন বুকে চেপেই ঘুমিয়ে পড়ে শ্রুতি। আজ রবিবার, তাই সকালে খুব একটা ব্যস্ত নেই শ্রুতির। সমস্ত কাজ সেরে অপেক্ষা করতে থাকে আকাশের ঘুম থেকে ওঠার। আগে কিন্তু এমনটা হতো না। যতই ছুটির দিন হোক না কেন, সকালে উঠে শ্রুতির কাজে সাহায্য না করলে কিন্তু শান্তি পেত না। কিন্তু এখন না, এখন আর এসবের আশাও করে না শ্রুতি। তবে আকাশের এই পরিবর্তনের কারণটা জানার জন্য বড় উতলা হয়ে ওঠে। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসে মেয়ের কাছে। মনের মধ্যে হাজারো প্রশ্ন থাকলেও বাবা মেয়ের খুনসুটি দেখে সমস্ত কিছু ভুলে যায়। কাজের চাপেই বোধহয় কাল অমন করেছে, এই বলে নিজেকে সান্ত্বনা দেয় শ্রুতি। তাহলে আজ আর তোমার ফেভারিট মটর রান্না করি? আকাশের কাছে জানতে চায় শ্রুতি। আকাশ কিছু একটা বলবে, ঠিক সেই সময় একটা ফোন আসায় বেরোনোর জন্য রেডি হতে থাকে আকাশ। আজ তো রবিবার, আজ কোথায় যাবে আকাশ? শ্রুতি প্রশ্ন করলে আকাশ বলে, রবিবার তো কি হয়েছে, অফিসের বাইরেও আমার অনেক কাজ থাকে বলেই বেরিয়ে যায় আকাশ। শ্রুতির পৃথিবীটা যেন ওলট পালট হয়ে যেতে থাকে। যে মানুষটা একদিন তাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিয়েছিল, সেই মানুষটাই যেন আজ তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কোনো কিছুই মন থেকে মেনে নিতে পারছে না শ্রুতি। কী করবে ঠিক বুঝে উঠতে পারে না। প্রথমে অদিতির দিকে সব জানাবে বলে ঠিক করলেও পরে মনে পড়ে যে অদিতির দিকে শুধু শুধু বিরক্ত করা ঠিক হবে না। সে তো চাকরি ছেড়ে এখন বাবা মার সাথে রয়েছে, তাই আকাশের ব্যাপারে কোনো কিছু জানা তার পক্ষে সম্ভব নয়। শ্রুতি অবশ্য ইচ্ছে করলেই আকাশের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে আকাশের সম্পর্ক জানতে পারত,
কিন্তু এটি শ্রুতির রুচি বিরুদ্ধ কাজ হবে। এ কাজ সে কিছুতেই করতে পারবে না। তাই আবারও নিজেকে সামলে নিয়ে সংসারের কাজে মন দেয়। সকাল গড়িয়ে বিকেল হতে চললেও আকাশ আসেনি। বিকেলে মেয়েকে ঘুম পাড়িয়ে শ্রুতি বসলো গানের ক্লাসে। গানের ক্লাস শেষ করবে ঠিক এমন সময় এলো আকাশ। এসে ভীষণ চিৎকারে চেঁচামেচি করতে থাকে। আজও ড্রিঙ্ক করে এসেছে সে। লজ্জায় মাথায় হেঁট হয়ে যায় শ্রুতির। ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সামনে আকাশের এহেন আচরণে স্তম্ভিত শ্রুতি। সকলে চলে গেলে নিজেকে আর স্থির রাখতে পারে না শ্রুতি। মনে মনে ঠিক করে ফেলে আকাশকে তার এইরূপ আচরণের কারণ বলতেই হবে, জবাব তাকে দিতেই হবে। ঘরে গিয়ে আকাশকে প্রশ্ন করে শ্রুতি, কি হয়েছে আকাশ? কেন করছো এমন? কেন এভাবে সকলের সামনে ছোট করলে আমায়? শ্রুতির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে প্রচণ্ড রাগে গজগজ করতে করতে আবার বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ। ফিরে আসে পরদিন সকালে। এভাবেই এগোতে থাকে শ্রুতির জীবন। সেদিনের পর থেকে শ্রুতির গানের ক্লাসটিও বন্ধ হয়ে যায়। এই কয়েকদিনে আকাশের আরও অবনতি হয়েছে। দিন দিন আরও বদমেজাজি, আরও অসহনীয় হয়ে উঠেছে। প্রায় রাতে বাড়ির বাইরেই থাকে। প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। এমন একটি জীবন উপহার দেবে বলেই কি আকাশ শ্রুতির জীবনে এসেছিল? শ্রুতি কি আবার হারিয়ে যাবে অন্ধকারে, নাকি মেয়েকে নিয়ে আবার শুরু করবে নতুন এক জীবন যুদ্ধ? না, আকাশকে কিছুতেই আর বুঝতে পারছে না শ্রুতি। চেনা মানুষ কিভাবে যে এত অচেনা হয়ে যায় তার জানা নেই তার। আকাশকে অনেকবার জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি। তাই এই পরিবর্তনের কারণ জানতে চাইলে প্রতিবারই এড়িয়ে যায় আকাশ। শ্রুতিও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যায় আকাশকে শুধরানোর। শ্রুতির ধারণা হয়তো একটু সময় দিলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। সেই আশাতেই সে নিতে থাকে আকাশের সকল অবহেলা আর অপমান। সব কিছু মেনে নিয়েই মেয়ে আর সংসার দুটোই ভালোভাবে সামলে নেয় শ্রুতি। প্রতিদিনই আকাশের কোনো না কোনো প্রিয় খাবার রান্না করে, যদিও আকাশের বাড়িতে তেমন কোনো খাওয়া দাওয়া করে না, আর খেলেও খুব একটা প্রভাব পড়ে না তার। অফিসের কাজ শেষ করে কয়েকদিন থেকে কলকাতার বাইরে যেতে হবে, এটা বলেই সেদিন বাড়ি থেকে বের হয় আকাশ। কবে ফিরবে জানতে চাইলে কোনো উত্তর মেলেনি। আকাশ বাড়িতে নেই আজ 3 দিন হলো। যে মানুষটিকে তাকে একদিন ভালোবাসার মানে বুঝিয়েছিল, সেই মানুষটির তাকে একদিন ভালোবাসার মানে বুঝিয়েছিল। সেই মানুষটি খোঁজ খবর না নিয়েই কিছুতেই আর থাকতে পারল না শ্রুতি। ফোন করে একটিবার কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ফোন করেও লাভ হলো না। বেশ কয়েকবার ফোন করেও পাওয়া গেল না তাকে। ফোনটিও সুইচ অফ হয়ে যায়। এতে শ্রুতির দুশ্চিন্তা আরও বেড়ে যায়। আকাশের অফিস কলিগ সৌম্যকে ফোন করে শ্রুতি। সৌম্য শুধুমাত্র আকাশের অফিস কলিগই নয়, ওরা দুজন ভালো বন্ধুও। সৌম্য তাদের বাড়িতেও এসেছে কয়েকবার। শ্রুতি ছোট বোনের মতো স্নেহ করে। সৌম্যর সাথে কথা বলে ফোনটা রেখেই ধপ করে সোফায় বসে পড়ে শ্রুতি। সৌম্যর কথা অনুযায়ী আকাশ নাকি অফিসের অন্য কয়েকজন কলিগের সাথে দীঘা বেড়াতে গেছে। সৌম্য অবশ্য ব্যক্তিগত কারণে যায়নি, তবে শ্রুতি যে এসবের কিছুই জানে না এটা জানতে পারে খুবই অবাক হয় সৌম্য। শ্রুতি বুঝতে পারে আকাশের জীবনে তার কোনো অস্তিত্বই আর নেই। কান্নায় একেবারে ভেঙে পড়ে সে। কিছুক্ষণ পর অবশ্য নিজেই নিজেকে সামলে নেয়। শ্রুতি নিজের অভিজ্ঞতা থেকে স্পষ্ট বুঝতে পেরেছে জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা নিজেকেই করতে হবে। মেয়েকে নিয়ে নিজের মতো করে থাকতে শুরু করেছে। দিন 10 পর একদিন অনেক রাতে বাড়িতে আসে আকাশ। এসে ফ্রেশ হয়ে শোবার ঘরে আসতেই শ্রুতি প্রশ্ন করে, তুমি দীঘা গেলে অথচ আমাকে একটি বারও জানালে না। আমার কথা না হয় ছেড়ে দিলাম, মেয়ের কথাও কি মনে পড়েনি? আকাশ জোর গলায় বলতে থাকে, আমি ওখানে অফিসের কাজে গিয়েছিলাম, বেড়াতে যাইনি, অত সময় ছিল না আমার। আকাশের এই মিথ্যে কথাগুলো শ্রুতি আর সহ্য করতে পারে না। চিৎকার করে বলে, তোমাকে ফোনে না পেয়ে সৌম্যদাকে ফোন করেছিলাম তোমার খবর জানার জন্য, আর তখন তো আসল সত্যিটা জানতে পারলাম। আর কত মিথ্যা বলবে তুমি? সৌম্যর নাম শুনে আকাশ আরও হিংস্র হয়ে ওঠে। ও এই ব্যাপার,
তা আমরা অনুপস্থিতিতে শুধু তার সাথে ফোনেই কথা হয়েছে নাকি বাড়িতেও ডাকা হয়েছিল তাকে? এসব কি বলছো আকাশ? আর কত নিচে নামবে? কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে থাকে শ্রুতি। শ্রুতি মনে মনে ঠিক করে নেয় আজ যেভাবেই হোক আকাশের থেকে সকল প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বে। তাই চোখের জল মুছে আবারও আকাশের কাছে জানতে চাইল, কেন করছো এমন? কি সমস্যা তোমার আমাকে নিয়ে? এভাবে দূরেই যদি ঠেলে দেবে তাহলে সেদিন তুমি আমাকে বাঁচার স্বপ্ন কেন দেখিয়েছিলে? শ্রুতির এসব কথায় একেবারে বিরক্ত হয়ে ওঠে আকাশ। মাঝে তোমার এসব জ্ঞান নেই, আমার আর ভালো লাগছে না। শ্রুতির ধৈর্যের বাঁধও যেন আর মানছে না। সেও আকাশের আর কিছুটা কাছে এগিয়ে গিয়ে বলে, শুধু আমার কথা নয়, আমার কোনো কিছু যে তোমার আর ভালো লাগছে না আকাশ, সেটা তোমার আচরণে স্পষ্ট। তুমি আমার থেকে মুক্তি চাও, তবে সেটাও স্পষ্ট করে বলে দাও। শ্রুতিকে সজোরে একটি ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আকাশ। সারা রাত মেঝেতেই পড়ে থাকে শ্রুতি। সকালে মেয়ের কান্নার শব্দে ঘুম ভাঙে তার। মেয়েকে শান্ত করে বেডরুম, ড্রয়িং রুম আর ওয়াশরুম খুঁজেও যখন আকাশকে পাওয়া গেল না, শ্রুতির বুঝতে কোনো অসুবিধা হলো না যে আকাশ বেরিয়ে গেছে। শ্রুতি যেন ঘুরে ফিরে আবারও সেই একই জায়গায় এসে উপস্থিত হয়েছে, সেই একই পরিস্থিতিতে, সেই অবহেলা, সেই অপমান। একা হলে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজেকে শেষ করে দিতে পারত। আমাদের দেশে শত শত শ্রুতিরা ঠিক যেমনটি করে থাকে, কিন্তু শ্রুতি তেমন কিছু করার মতো মেয়ে নয়। নিজের স্বপ্ন নিয়ে বেঁচে থাকার এক অদম্য জেদ বিদ্যমান রয়েছে তার মধ্যে। মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচতে চায় সে। তবে কি এ বাড়ি ছেড়েও চলে যেতে হবে তাকে? এবার কি শ্রুতি খুঁজে পাবে তার আসল বাড়ি? এভাবেই আর কিছুদিন আকাশের অত্যাচার সহ্য করে মেয়েকে নিয়ে এখানেই থাকতে হয় শ্রুতিকে। সত্যি মেয়েদের জীবন বড়ই বিচিত্র। মা বাবার রাজকন্যার মতো বড় করে তুলে তাকে। সেই রাজকন্যারই যে এরকম এমন এক করুণ অবস্থা হতে পারে তা কি কখনো ভাবতে পারেন তারা? পুতুল খেলার সেই দিনগুলো যদি সেখানেই থেমে যেত, যদি পাওয়া যেত নিজের সম্পূর্ণ একখানি আশ্রয়, তবে কেমন হতো? তাহলে নিশ্চয়ই এমন হাজারো শ্রুতিকে সহ্য করতে হতো না অদৃষ্টের এমন পরিহাস। আকাশের মধ্যে কোনো ভালো পরিবর্তন আর আসে না, বরং দিন দিন প্রকটিত হয় তার চরিত্রের খারাপ দিকগুলো। মদ জুয়া থেকে শুরু করে অগণিত মেয়ে বান্ধবী, কোনো নেশাই বাদ ছিল না। একসময় চাকরিটাও চলে যায় আকাশের। নেশা আর বান্ধবীদের চাহিদা মেটাতে গিয়ে জড়িয়ে পড়ে দেনার দায়ে। শেষে গাড়িটাও বেচে দিতে হয়। মেয়েকে ঘুম পাড়িয়ে সেই সবে চোখটা একটু লেগে এসেছে শ্রুতির। এমন সময় বেজে ওঠে কলিং বেল। না, সবে তো রাত 9টা, এখন তো আকাশের ফেরার কথা নয়। তবে কি অন্য কেউ? যাই গিয়ে দেখি। বলতে বলতেই গিয়ে দরজা খুলে শ্রুতি। এ কি কাকু, আপনি এত রাতে? কিছু দরকার? কাকিমা ঠিক আছেন তো? শ্রুতিকে থামিয়ে অজিতবাবু বলেন, না আমাদের কিছু হয়নি, তবে আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রিয়ম হোটেলের পাশেই আকাশ পড়েছিল অনেকক্ষণ। পরে পুলিশ এসে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। আকাশের ফোনটা বোধহয় এখনও পাওয়া যায়নি, তাই হয়তো তোমার কাছে থানা থেকে কোনো ফোনও আসেনি। অফিস থেকে বাড়ি আসার পথে জানতে পারি ঘটনাটা। মেয়েকে অজিতবাবুর স্ত্রীর কাছে রেখে তড়িঘড়ি বেরিয়ে পড়ে শ্রুতি। অজিতবাবুও সাথে যান। যে হাসপাতালে আকাশকে ভর্তি করা হয়েছিল সেখানে তার প্রাথমিক কিছু চিকিৎসা চললেও পরবর্তী চিকিৎসার জন্য তাকে আনা হয় শহরের অন্য একটি হাসপাতালে। মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে তার, ব্লিডিং হয়েছে প্রচুর। মেয়েকে এই কয়েকদিন অজিতবাবুর স্ত্রীর কাছে রেখেই হাসপাতালে ছুটোছুটি করে শ্রুতি। অদিতি খবরটা পেয়ে ছুটে এসেছে। ঈশানী আর ওর হাজব্যান্ডও যথেষ্ট সাহায্য করেছে। আর অজিতবাবু আর ওনার স্ত্রীর কথা তো না বললেই নয়। মেয়েকে সামলে যে এত বড় উপকার করেছেন ওনারা, প্রত্যেকেরই সর্বক্ষণ পাশে থেকে সাহস জুগিয়েছে শ্রুতিকে। বেশ কিছুদিন চিকিৎসা চললেও আকাশের অবস্থার বিশেষ কোনো উন্নতি হয় না। এ হাসপাতাল ও হাসপাতাল করেও শেষ রক্ষা হলো না। টানা 20 দিনের লড়াই শেষ করে 21 দিনের দিন মারা যায় আকাশ। শ্রুতির জীবন থেকে চিরতরে হারিয়ে যায় আকাশ, যেন অমন করে অতীতকেও তার আর প্রিয়জনেরা হারিয়ে গিয়েছে ঠিক সেভাবেই।
হাসপাতালের পাহাড় প্রমাণ বিল আর আকাশের বেলাগাম, জীবনযাপনের করুণ এক বিরাট অঙ্কের দেনা চেপে বসে শ্রুতির ঘাড়ে। ফ্ল্যাটের প্রতিটি রুম, প্রতিটি কোণা নিজের হাতে সাজিয়েছিল শ্রুতি। তাই বাধ্য হয়ে একরকম ওই ফ্ল্যাটটি বিক্রি করে দেয়। ফ্ল্যাট বিক্রির টাকায় হাসপাতালের বিল আর সমস্ত দেনা শোধ করেও বেশ কিছু টাকা থেকে যায় শ্রুতির কাছে। আকাশের শেষকৃত্য সম্পন্ন করে আগের সেই ভাড়া বাড়িতেই চলে যায় শ্রুতি। সঙ্গে রইল তার প্রীতি। ভগবানের ইচ্ছায় সেই বাড়িটি ফাঁকাই ছিল। পূর্ব পরিচিত হওয়ার দরুন সেখানে থাকতে তার বিশেষ অসুবিধাও হবে না। মেয়েকে নিয়ে বা মেয়েকে রেখে বাইরে কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তাই জমানো টাকায় বাড়ি ভাড়া দিয়ে একরকম চালিয়ে নিচ্ছে শ্রুতি তার সংসার। কিন্তু বসে খেলে একসময় কুকুরের ধনও ফুরিয়ে যায়, আর তার সঞ্চার তো সামান্য। তাই চেষ্টা করতে থাকে গানের ক্লাসটা নতুন করে শুরু করার। মাত্র 2 জন ছাত্র নিয়ে শুরু হয় তার গানের ক্লাস। ধীরে ধীরে বাড়তে থাকে ছাত্রছাত্রীদের সংখ্যা। যে গান বারবার হারিয়ে যায় শ্রুতির জীবন থেকে, সেই গানই নতুন করে বাঁচতে শেখায় উপায় বলে দেয় তাকে। তাই শ্রুতি আবার নিজের কাছে প্রতিজ্ঞা করে, জীবনে যত বাধাই আসুক না কেন গানকে সে আর কখনো তার জীবন থেকে হারিয়ে যেতে দেবে না। মাত্র 2 জন ছাত্র নিয়ে নতুন করে গানের ক্লাসটা শুরু করেছিল শ্রুতি। আর এখন তার ছাত্র সংখ্যা এতটাই বেড়েছে যে তাকে পাশের আরেকটি ঘর আলাদা করে ভাড়া নিতে হয়। সারাদিন চলে গানের ক্লাস। মেয়েটিও হয়েছে ঠিক তার মতো গান পাগল। সর্বক্ষণ মায়ের পাশে পাশে থাকে আর মন দিয়ে গান শোনে। প্রীতির গানের গলাটাও ভারী মিষ্টি, আর তার আদরের গলায় মিষ্টি মধুর গান শুনতে শুনতে সকলেই বড় ভালোবাসে। প্রীতিকে নিজের মনের মতো করে বড় করে তুলেছে শ্রুতি। শ্রুতির জীবনে যে ঝড় বয়ে গেছে তার কোনো আঁচ প্রীতির জীবনে আসতে দিতে চায় না। নিজের জীবনের তিক্ত অতীতের কোনো ছায়া যাতে মেয়ের জীবনে না আসে তার জন্য সর্বদা চেষ্টা করতে থাকে শ্রুতি। অদিতি, ঈশানী আর ওর হাজবেন্ড অজিতবাবু ও তার স্ত্রী সকলেই খোঁজ রাখেন শ্রুতি এবং তার মেয়ের। এতগুলো মানুষের ভালোবাসা ওদের জীবনের উপরই পাওনা। ও হ্যাঁ, আরেকজন মানুষের আশীর্বাদ এখনও আছে ওদের ওপর। তিনি হলেন দিবাকর বাবু। মাঝে মধ্যেই তিনি চলে আসেন শ্রুতির বাড়ি। তবে এখন শ্রুতির চেয়ে প্রীতির গানেরই বড় ভক্ত তিনি। দিবাকর বাবুর এ বাড়িতে আসা নিয়ে প্রথম দিকে শ্রুতি আপত্তি করলেও প্রীতির প্রতি তার টান দেখে পরে আর কোনো আপত্তি করতে পারে না। অনেক তার বাবা মাকে তার সঙ্গে বিদেশে যেতে চাইলেও দেশ ছেড়ে তাদের দুজনের একজনও রাজি নয়। তাই এখানেই থেকে যান দুজনে। বাড়িতে চাকর বাকরের অভাব নেই, তবুও দুজনেই যে বড় একা। দিবাকর বাবুর আক্ষেপই তো স্পষ্ট। প্রীতি এখন অনেকটা বড় হয়ে গেছে, এবার তার ক্লাস 7। মেয়ে বড় হওয়ার শ্রুতি এখন গানের জন্য আরও বেশি সময় দিতে পারে। বাড়িতে গানের ক্লাস তো আছেই, তার সাথে সাথে ঈশানীর স্কুলেও সপ্তাহে একদিন গানের ক্লাস নেয়। মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে চলে শ্রুতি। নিজের সঞ্চিত অর্থ দিয়ে নিজের নামে ছোট্ট একটি বাড়িও কিনেছে। ছোট হলেও এটা তার নিজের বাড়ি। মা মেয়ের নিশ্চিন্তে দিন কাটে। বারবার নানান আঘাতে বাসা ভেঙে গেলেও এবার নতুন বাসা বেঁধেছে শ্রুতি। হোক না ছোট্ট, তবুও তো তার নিজের বাড়ি। নিজের পরিশ্রম আর ভালোবাসায় গড়া এই বাড়িতে রয়েছে ছোট্ট প্রীতির বড় হয়ে ওঠার চিহ্ন। জীবনে আসা শত প্রলোভন দূরে ঠেলে সৎপথে থেকে একাল লড়াই করে সম্মানের সাথে মেয়েকে নিয়ে বেশ ভালোইভাবেই দিন কাটতে থাকে ওদের। তবে ভালো সময় সকলের জীবনেই তো আর থমকে থাকে না, আর শ্রুতির জীবনেও তো নয়। ক্ষণিকের সুখের পরে তাকে বহুবার সম্মুখীন হতে হয়েছে বিধ্বংসী ঝড়ের। এবারেও আর অন্যথা হলো না। এবারে ঝড়ের দাপট আরও জোরালো, আরও ভয়াবহ। তার পায়ের তলার মাটি আবারও সরে যেতে থাকে। তার জীবনে নেমে আসে দুর্দশার কালো ছায়া। প্রিয়জনদের হারিয়ে একমাত্র মেয়েকে আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আবারও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। এক মারণ ব্যাধিতে আক্রান্ত হয় প্রীতি। মেয়েকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করতে থাকে। তার শুভাকাঙ্ক্ষীরা সকলেই সব রকমভাবে সাহায্য করে। দিবাকর বাবু রোজ খোঁজ নিয়ে
যান প্রীতির। এমনকি প্রীতির অসুস্থতার কথা শুনে নমিতা দেবী পর্যন্ত ভগবানের আশীর্বাদী ফুল নিয়ে দেখতে এসেছিলেন প্রীতিকে। ভগবানের আশীর্বাদী ফুল নিয়ে শ্রুতির কপালে এবং বুকে ছুঁয়ে দেয়। শুধু দু চোখ ভরা জল নিয়ে সেখান থেকে চলে আসেন নমিতা দেবী। কোনোভাবে খবর পেলে অলোক ও সৃজাও দেখতে আসেন তাদের একমাত্র ভাগ্নি প্রীতিকে। অর্থ সাহায্যেরও প্রস্তাব দেয়, তবে ওদের কোনো সাহায্যের দরকারই পড়বে না শ্রুতির। শহরের বড় হাসপাতালে চলতে থাকে প্রীতির চিকিৎসা। অবস্থার কোনো উন্নতি না হওয়া নিয়ে যাওয়া হয় রাজ্যের বাইরে। অদিতি সর্বক্ষণ সাথে রয়েছে। বাকিরাও দূর থেকে প্রার্থনা করতে থাকে প্রীতির জন্য, কিন্তু না, শেষ রক্ষা কিছুতেই হলো না। সকল প্রার্থনা ব্যর্থ করে মাকে একা রেখে না ফেরার দেশে পাড়ি দেয় প্রীতি। মা, বাবা, স্বামী একে একে সকলেই চলে গেছে। এবারে তার একমাত্র সম্বল তার মেয়েটিও চলে যায়। শ্রুতিকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পায় না কেউ। এই মস্ত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা শ্রুতি। প্রীতির স্মৃতি বিজড়িত এ বাড়িতে থাকতে বড় কষ্ট হয় শ্রুতির। অদিতি অনেক চেষ্টা করেও তার সাথে নিয়ে যেতে পারেনি শ্রুতিকে। অলোকও নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল দিদিকে, তবে না, কারোর সাথে যেতে রাজি নয় শ্রুতি। আর ভাইয়ের বাড়িতে তো কখনোই না। তাই নিজের বাড়িটা বিক্রি করে দিয়ে সেখানে প্রাপ্ত অর্থ একটি অনাথ আশ্রমে দান করে। সেই আশ্রমের শিশুদের সাথেই চিরকালের মতো থেকে যায় শ্রুতি। প্রিয়জনদের হারিয়ে এই ছোট ছোট শিশুদের মধ্যে থেকে শ্রুতি হয়তো খোঁজ পাবে একটু শান্তির। হয়তো এটাই তার আসল বাড়ি।